এই ঘটনাটা হলো শুধু আমার একার নয়, আমার মাকে নিয়ে টোটাল আমরা 8 জন ছিলাম। থেকে থেকে হাওয়া বাতাস লাগা, 1 মাসের জন্য তো একবার এরকমও ঘটনা হয়েছিল যে বশ হয়ে গিয়েছিলাম। সুপারন্যাচারাল এক্সপেরিয়েন্স হয়েছে, হরর এক্সপেরিয়েন্স হয়েছে। 10টা 10:30 বেজে গেছে আমাদের ওখানে পৌঁছাতে, সব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে নিরিবিলি। ওটা একটু ভেতরটা একটু গ্রাম্য এলাকা। ঠিক কেউ যদি এইভাবে হামা দেয়, হামাগুড়ি দেয় না, এরকম প্রথমে হাত ফেললো, তারপর এই হাত, তারপর একটা পা এইভাবে ঠিক হাঁটছে, হাতের ছাপটা ধরো এরকম রয়েছে, এইভাবে সরে গেল। কেউ হাত রেখেছিল, যেটা গুটগুটে কালো, গাঢ় ধোয়া। এই ধরো সামনে ছিল, সামনে থেকে এরকম ভাবে পিছিয়ে গেল, একটা কালো ছায়া এইভাবে তাকাচ্ছে। হ্যাঁ, গাটা হুট করে আমার ভারী হয়ে গেল অতিরিক্ত, আর শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছিল। পজেসড হয়ে গেছিল 1 মাসের জন্য। 1 মাসের জন্য মানে অনেক কিছু হয়েছে আমার সাথে। আমার রাশিটা হালকা। কি রাশি তোমার? সান ডাউন হচ্ছে সেই মোমেন্টের যে আলোটা, একটা অদ্ভুত ভয়ের ব্যাপার। আমরা কিছু দেখতে পাচ্ছি না চোখে, কিন্তু আমরা যেতে ভয় পাচ্ছি। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে, এবং আজ আমার গেস্ট প্রীতি। হাই প্রীতি। হাই, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আর আমার তোমার সাথে দেখা করার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। ওকে, আজকে সেই ইচ্ছা তাহলে কমপ্লিট হয়ে গেল। কবে থেকে শুনছো প্রেত কথা? 3 বছর। 3 বছর ধরে? ওকে। আর এই পডকাস্টটা আমি রিসেন্ট শুনছি, শোনা শুরু করেছি। কিন্তু প্রেত কথাটা আমি মানে কাজ বাজ করে এসে রাতবেলা ঘুমের আগে শুনি পার ডে। কি করো তুমি? আমি শুটিং করি, ওয়েব সিরিজ। তোমার ভিডিও দেখেছি আমি, একটা দুটো ভিডিও আমি দেখেছি। তারপর এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি কবে থেকে? 6 বছর। 6 বছর। আর এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে কখনো সুপারন্যাচারাল এক্সপেরিয়েন্স হয়েছে, হরর এক্সপেরিয়েন্স হয়েছে? অনেকবার হয়েছে, কিন্তু এই আজকে যেটা আমি বলবো সেটা হলো আমার লাইফে এই ঘটনাটা হলো শুধু আমার একার নয়। ওখানে আমার মাকে নিয়ে টোটাল আমরা 8 জন ছিলাম, তো 8 জনকেই কাঁপিয়ে দিয়েছে। এমন একটা জিনিস হয়েছে আমাদের সাথে, আমরা টোটাল 8 জনই ভয় পেয়ে গেছি। ইনফ্যাক্ট লাস্ট ডে আমরা পালিয়ে গেছি ওখান থেকে। এরকম ঘটনা। কদিনের ঘটনা এটা? 12 তারিখ রাত থেকে শুরু করে 12 তারিখ আমরা ওখানে পৌঁছেছি 10টার সময়। তার আগে ভূত প্রেত ভৌতিক ঘটনা এইগুলোতে বিশ্বাস করতে? হ্যাঁ, কারণ আমার সাথে ছোট থেকে হয়ে আসছে। ছোট থেকে এমন ঘটনা হচ্ছে? ছোট থেকে মানে থেকে থেকে হাওয়া বাতাস লাগা, তারপর 1 মাসের জন্য তো একবার এরকমও ঘটনা হয়েছিল যে বশ হয়ে গিয়েছিলাম, পজেসড হয়ে গেছিল 1 মাসের জন্য। 1 মাসের জন্য, তারপর ওই পায়রা বলি টলি দিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, এরকমও মানে অনেক কিছু হয়েছে আমার সাথে ছোট থেকে। আমার রাশিটা হালকা। কি রাশি তোমার? তুলা রাশি, যার কারণে এটা আমার দিদা জানতো, মাও জানে। ছোট থেকে খুব পরিমাণে থেকে থেকে কোথাও গেলে, আর আমাকে তো শুটের জন্য আমি পার ডে কাজ করি, একটা দিনও রেস্ট নিই না। একান্ত যদি শরীর খুব না খারাপ হয় তো আমি পার ডে কাজ করি। এবার যে কোনো সিচুয়েশনে মেয়েদের যেরকম চুল খোলা, গায়ে পারফিউম, তারপর আরো ভিন্ন জিনিসপত্র আছে, যেখানে সেখানে যেতে নেই। এবার আমি শুটের জন্য বাঁশবাগান থেকে শুরু করে বিল্ডিং, যেখানে পুরনো বিল্ডিং ইনকমপ্লিট, যেখানে কেউ যায় না, সেখানে এভরিথিং জায়গায় ঘুরে বেড়াই। এই জন্য আমাকেই বেশি ধরে এসে, তারপর ঝাড়ি টাড়ি ঠিক হয়ে যায়। ওই একবারই হয়েছিল পায়রা বলি দেওয়ার ব্যাপারটা, মানে ওটা তার মানে বড়সড় কোনো ব্যাপার হয়নি। হ্যাঁ, ওটা মানে ওই ফার্স্ট টাইম আমি বশ হয়ে গেছিলাম পুরো। তো আজকে আমরা তোমার একটা ইনসিডেন্ট শুনবো, পরবর্তী পডকাস্টে আমরা আরো কিছু ইনসিডেন্ট শুনবো না হয়। আপনাদেরকে বলি, আপনারা যদি এরকম প্রীতির মতোই আমাদের পডকাস্টে আসতে চান এবং এসে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাকে শেয়ার করতে চান সকলের সঙ্গে, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠান আপনার ঘটনা। 9875476704 এই নাম্বারটি নোট করে নিন, ডেসক্রিপশনে দেওয়া আছে। ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা আমরা শুনবো, এবং পছন্দ হলে আপনাকে আমরা ডেকে নেবো আমাদের স্টুডিওতে। আমি প্রীতির কাছে যাই, তোমার ঘটনাটা শুরু কবে থেকে হচ্ছে? এই যে এই ঘটনাটা তোমার লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলেছে? এই ঘটনাটার আগে তুমি কি ভাবতে, এই ঘটনাটার পর তুমি কি ভাবো, এবং ঘটনাটা এন্টায়ারলি কি? শেয়ার ইট। ফার্স্ট যেটা হয়েছে, আমরা এই স্টোরিটা, যেটা শর্ট ফিল্ম ভিডিও, এটা শর্ট ফিল্ম না, এক্স্যাক্টলি এটা ওয়েব সিরিজ বলে, কারণ এটা পার্ট 1 পার্ট 2 আসবে। তো ওয়েব সিরিজটা যখন আমরা প্ল্যানিং করি, তো আমাদের কাছে অলরেডি একটা বাড়ি আছে। তোমরা এটা কোথায় ওয়েব সিরিজটা লঞ্চ করো?
এটা সবে আমাদের ফার্স্ট কাজ। First মানে কাজ, আচ্ছা। আমি এতদিন ধরে আদার্স সবার অন্য সাথে কাজ প্রোডাকশনে করতাম। কাজ করছিলে, এবার তোমাদের নিজস্ব হ্যাঁ। প্রোডাকশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো এবার আমাদের যেহেতু পুরোনো বাড়ি আছে, যার কারণে আমরা ওই রাজহাট লোকেশনটার নাম, তো ওখানে গিয়েই শুট করব ভেবেছি। যেদিন আমাদের প্ল্যানিংটা হয়, তো আমরা সবকিছু ক্যামেরাম্যান থেকে শুরু করে যে কটা ক্যারেক্টার লাগে তাদের সবাইকে আমরা বলি। তো ফার্স্ট যেটা হয়েছে, শুটে যাওয়ার আগে পরপর 3টে বাধা। ফার্স্ট হলো ক্যামেরাম্যান শুটের ঠিক 4 দিন আগে আমাকে কল করে বললো ওনার নাকি ব্যাটারি চুরি হয়ে গেছে। 2টো ব্যাটারি থাকে, 2টো ব্যাটারি চুরি হয়ে গেছে। ওকে। তারপরে আবার অন্য ক্যামেরাম্যানকে বলতে হলো। তার তো সে তো ব্যাটারি কিনেই নিতে পারতো, জানি না, হয়তো তার করার ইচ্ছে ছিল। হ্যাঁ হতেই Maybe. পারে। যে তার উপরে শুনেছে হরর স্টোরি হবে, ভূতের, তার কারণে ও হয়তো মানা করে দিতে পারে। সেকেন্ড যেটা হয় সেটা হলো আমরা শুটে ঠিক 2 দিন আগে একটা মিটিং বসে। মিটিংয়ে কিছু একটা প্রবলেমের কারণে আমার আর দাদার মধ্যে বিরাট ঝামেলা হয়, যেটা আজ পর্যন্ত ছোট থেকে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। তো সামান্য একটা ঝামেলা থেকে আমাদের মধ্যে এমনই একটা বড় এফেক্ট পড়ে, ও হাতে ঘুষি মারামারি, দেয়ালে ঘুষি মারামারি এগুলো করে। আমিও কষ্ট পেয়ে হাত কাটাকুটি এগুলো করেছিলাম। তো তারপরে দাদা আমাকে আগের ঘটনা বলছো? 10 তারিখের কথা বলছি। 10 তারিখ, এই 10 তারিখ, এই জানুয়ারি 10 তারিখ, ওকে, মানে খুব কাছে, একদম কাছে। এইবার এরকম হয়, তো তারপরে দাদা আমাকে সরি টরি বলে, ঠিক হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হয়েছিল কি, আর একটা ক্যারেক্টার ছিল যে তার পিসি মারা যায়, সে হুট করে জানে সে কাজটা করতে পারবে না। ওকে। ওই কারণে আরো বেশি মাথা গরম হয়, আর আমাদের দুজনের মধ্যে ঝামেলাটা আরো বেশি গাঢ় হয়। কোথাও ভিডিওগ্রাফার ক্যান্সেল হয়ে গেল, হ্যাঁ। অ্যাক্টর ক্যান্সেল হয়ে হ্যাঁ, গেল, হ্যাঁ, হ্যাঁ, তারপর নিজেদের প্রজেক্ট, নিজেদের। আর মোটে 2টো দিন বাকি, সবাই জেনে গেছে, তো অলরেডি ডিস্টার্ব। তো যাই হোক, তো আবার আমি অন্য লোক ঠিক করি। তো সবকিছু হওয়ার পরে দাদা আমাকে সরি টরি বলে, ঠিক হয়ে যায়। এই ব্যাপারটা আমার বাবা আমাকে আগে বলেছিল যে ওই বাড়িতে যাওয়ার কি দরকার, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, অন্য কোথাও গিয়ে কাজ কর। আমি বললাম কেন, কি হয়েছে? বাবা বলতে চাইছে না কিছুতে যে কি হয়েছে। বললো যে জানিস তো ওখানে একটাই ভাড়া, পুরো ঘর ফাঁকা, তাও ওরা খুব একটা থাকে না, মাসে 1 কি 2টো দিন আসে, কোনো দরকার নেই। 12 তারিখ সকালবেলা ওই ঘটনার জন্য দাদাকে আমি বলি সরি। দাদা এক্স্যাক্টলি যেতে চাইছিল না, ওখানে শুট করতে চাইছিল না, আর আমি ওখানেই শুট করতে চাইছিলাম। কোনো একটা ভাবে মনে হচ্ছিল যে কিছু আমাকে টানছে, কিন্তু তখন আমি এত কিছু জানি না। তো তারপরে দাদাকে আমি অনেক করে রিকোয়েস্ট করি। তো দাদা পরের দিন 12 তারিখে ওখানে গিয়ে ঘরটার পরিষ্কার করে। ঘরটা যখন সবেমাত্র খোলে তো বিভৎস নোংরা, অনেকদিন ব্যবহার করা হয়নি, ইউজ না করে পুরো অন্ধকার, গুটগুটে অন্ধকার, মশা থেকে শুরু করে বাদুর টাদুর সবেরই বাসা বেঁধেছিল। ওই বাড়িতে আমরা তো 14 বছর পর আবার আসছি। ওই বাড়িটা তোমরা আগে থাকতে? 14 বছর আগে থাকতাম, ওটা আমাদের নিজেদের বাড়ি। আচ্ছা। ওখানে ভাড়াটা দিয়ে রাখা হয়েছিল, আর নিচে একটাই ভাড়াটে আছে, এখনো আছে? এখনো আছে। আর একটা উপরের তলাটা তোমাদের ফাঁকা? উপরে পুরোটা ফাঁকা, উপরে 2টো রুম, নিচে 2টো রুম। ভালো, আমরাও শুট করে তোমার ওখানে চলে যাব। হ্যাঁ, অনেক কিছু নতুন নতুন মানে অরিজিনাল সাউন্ড শোনা যাবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। এইবার আমরা শুটে যেদিনকে শুট হবে, তো সকালবেলা দাদা গেল, গিয়ে ঘরদর পরিষ্কার করলো। দাদার 2টো বন্ধু গিয়েছিল, তো ওদের মধ্যে একজন বাড়িতে এসে খাবার দাবার নিতে আসে। দাদা তখন একা। এটা ধরো উপরের ফ্লোর, এই একটা ঘর, আর এখানে একটা ঘর। এটা হলো সিঁড়ি থেকে উঠেই এই যে ঘর, এটা হলো ফার্স্ট। আর এই যে পুরোটা, এটা পুরো জুড়ে বারান্দা, সামনে পুরোটা বারান্দা। মানে সিঁড়ি থেকে উঠলাম, উঠে এইখানে একটা ঘর, ওকে, এখানে একটা ঘর, আর সামনেটা পুরোটা বারান্দা, ওকে। দাদা ফিল করছে যে কেউ হাঁটা চলা করছে, কোনো কিছু নিয়ে এরকম ভাবে টানছে। ওই কোদাল হয়, কোদালটা নিয়ে যদি ঘর 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 করে কেউ যায়, যেরকম সাউন্ড হয়, সিঁড়ি থেকে চলাফেরা করলে যে সাউন্ডটা হয়, অদ্ভুত ব্যাপার। দুপুর তখন মিনিমাম 2:30-3টে হবে, দুপুর বেলা। আর সেই সময় তার থেকেও বড় কথা, ঘরে তো কেউ নেই। ভাড়াটে যে রয়েছে সে নামমাত্র রয়েছে, সে থাকে না, মাসে 1 থেকে 2টো দিন আসে, তার বেশি থাকে না সে। দাদা তখন যখন আমাকে বলে কথাটা, তো আমি তখন বললাম যে দেখ, এখন এই কথাগুলো কাউকে বলিস না, সবাই ভয় পেয়ে যাবে, আর নিজেদের কাজ, সবাই একসাথে থাকলে কোনো সমস্যা হবে না। এবার এই ভেবে, আর আমি জানি আমার সাথে লোহা টোহা রেখে দেবো, আমার কোনো অসুবিধা হবে না, এটা আমি জানি।
তো গেলাম কাজ করতে, তো ওরা সব সেট আপ করে নিয়েছে। আমরা এলাম 10টা 10:30 বেজে গেছে আমাদের ওখানে পৌঁছাতে। আর যেটা একটু গ্রামের, মানে ওটা একটু ভেতরটা একটু গ্রাম্য এলাকা, যার কারণে না সব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, নিরিবিলি হয়ে যায় তাড়াতাড়ি। এবার আমরা যখন পৌঁছেই ঘরটার আগে একটু বললে দেই ঘরটা কিরকম, তাহলে বুঝতে সুবিধা হবে। লাইক এটা ঘরের সামনে কিছুটা জায়গা, এখানে একটা বড় গেট আছে, সামনে অনেকটা জায়গা আছে। এই দিকটায় মানে ঘরের এই সাইডটায় একটা ছোট দোকান ছিল, যেটা আমরা যখন আগে থাকতাম 14 বছর আগে তখন করা হয়েছিল। আর এখানটায় কিছুটা জায়গা আছে গাছ টাছ, আর এই সাইডে একটা টিউবকল আছে ছোট। আচ্ছা, ছোট জায়গার মধ্যে একটা টিউবকল আছে। এবার আমরা সবার প্রথমে ঘরে ঢুকেই যেটা হয়, আমি ক্যামেরাম্যান, ঢুকতেই বাঁ হাতে দোকানটা, ডান হাতে টিউবকল, এবং আমি সোজা ঢুকছি। হ্যাঁ, ডান হাতে টিউবকল, বাঁ হাতে দোকান। এবার ঘরের গেটটা খোলা, গেটের যে সাউন্ডটা না মানে একদম ঘ্যারঘ্যারে সাউন্ড, টিনটা ঠিক সরে গেলে যেরকম সরে যাচ্ছে, এরকম ধাক্কা মারলে যেরকম হবে ইট পাথরের রাস্তায়, সেরকম মানে কান টান জ্বালাবালা করে দেবে এরকম সাউন্ড। তো গেটটা খুলে আমরা ঢুকলাম। ঘরে ঢুকেই ডান হাতে যে ঘরটা রয়েছে ওটাই ভাড়াটে থাকে, আর পাশেরটা ওটা ফাঁকা, আর উপরে দুটো ফাঁকা। এবার ঘরে ঢুকেই ডান হাতে যে ভাড়াটে যেই রুমটা রয়েছে, এটা ধরো গেট, ঢুকে এই যে ভাড়াটাদের গেট, এটা আমরা যেই রুমটায় ছিলাম। তো এই গেটের মাথার মধ্যে পঞ্চমুখী হনুমান চালিসার ফটো, তারা মায়ের খড়গ, ঘোড়ার খুঁড়ের ছাপ, তারপরে হনুমান চালিসা উর্দু ভাষায় মানে আরো অনেক কিছু লেখা, লাল কিছু সুতো মাদুলি, এই সমস্ত কিছু রয়েছে। যত রকম প্রোটেকশন করা যায়, যত রকম নিজেকে বাঁচানোর জন্য যাবতীয় জিনিস লাগে সব ওখানে রয়েছে। আর একটা বিষয় কি, এই যে গেট যেটা বললাম, গেটের এখানে একটা ছোট্ট আয়না, যেটা থেকে আমি যদি ওখানে দাঁড়িয়েও নিজেকে মানে ওখানেও দাঁড়িয়ে থাকি তাও নিজের মুখটাই দেখতে পাবো, কাছে দাঁড়ালেও নিজের মুখটাই দেখতে পাবো। একদম ছোট যে আয়নাগুলো হয়, একদম এইটুকুনি আয়না, বুঝতে পেরেছি, এইটুকুনি আয়না। একটা ক্যামেরাম্যান ছিল, সৌমিক বলে একটা ছেলে ছিল ক্যারেক্টার, দুর্গেশ বলে একটা ছেলে ছিল, চিকু বলে একটা ছেলে ছিল, অভিনামে একটা ছেলে ছিল, আর দাদা ছিল। সৌমেনের প্রথমেই ওটা দেখে, সৌমেন আর সৌমিক এরা প্রথমেই ওই দরজা দেখে ওরা একটু ঘাবড়ে যায়। ওরা সবাই দেখেই ঘাবড়ে গেছে। ইনফ্যাক্ট আমি যখন দেখে আমি একটু মানে কিছু একটা মনে হয়েছিল, তাও যেহেতু নিজেদের বাড়ি আমাদের কাজ করতেই হবে, তা আমি চুপ হয়ে যাই, চেপে যাই ব্যাপারটা। ক্যামেরাম্যান আর সৌমিক বলে যে ছেলেটা ছিল, ওরা নিজেদের মধ্যে কথা বলে এই বিষয়টা নিয়ে, একটা ঘরে এত কিছু কেন লাগানো থাকবে একটা গেটের সামনে, তাও আবার। এবার আমরা উপরে গেলাম, উপরে গিয়ে সবাই মিলে স্টোরি ডিসকাস করলাম। যেই ঘরটাই বললাম যে সিঁড়ির ওপর থেকে উঠেই যে এখানে একটা ঘর, এখানে একটা ঘর, লাস্টের যে ঘরটা ওই ঘরটায় আমরা স্টোরি ডিসকাস করছি সবাই মিলে। তখন রাত্রির 12:30, আর আমরা প্ল্যানিং করেছিলাম যেহেতু এটা হন্টেড স্টোরি হচ্ছে, তা আমরা যতটা সম্ভব রাতের সিন কমপ্লিট করে রাখবো। এইবার আমরা খেয়ে দিয়ে উঠে যখন উপরে উঠি, সিঁড়িঘরের পাশেই যে ঘরটা ছিল যেটা বললাম, পাশের ঘরটায় আমরা বসে কথা বলছি যে কোন সিনটা নেওয়া হবে। আর এই যে বারান্দার উপরে যে পিলার এখানে ঘুঘু পাখির বাসা, ও কন্টিনিউয়াসলি ওই ঘরটার দিকে তাকিয়ে রয়েছে। এবার আমরা যখন কথা বলছি, ওরা স্পষ্ট না সাউন্ডটা পেয়েছে, ঠিক কেউ যদি টিনের মধ্যে এইভাবে হামাগুড়ি দেয় না, এরকম প্রথমে হাত ফেললো, তারপর এই হাত, তারপর একটা পা এইভাবে ঠিক হাঁটছে। আর একটা মানুষের ওয়েট আছে, ওরা এটা ফিল করতে পারছে, চচ্চর করে সাউন্ড হচ্ছে, সাউন্ডটা এরকম যে কেউ হামাগুড়ি দিচ্ছে। তখন ওরা কিছু দেখেনি, তো ওরা দেখতে পাচ্ছে না, কিন্তু ওরা সাউন্ড পাচ্ছে যে একটা মানুষ যদি এইভাবে যায়, ঠিক যে তাও আবার টিনের ওপরে, ঠিক যেরকম সাউন্ড হয় ওরকম আওয়াজ হচ্ছে। ওরা এরকম মাথাটা ঘুরিয়ে দেখলো, কিছু নেই। তারপরে আওয়াজটা কোত্থেকে হচ্ছে, তারপর ওরা কি করেছে, ওরা আবার নিচে নেমে দেখতে গেছে যে কোথা থেকে আওয়াজটা হচ্ছে, ওরকম চচ্চর করে আওয়াজ। তো ওরা নিচে নেমে যখন দেখছে, এবার বাইরে থেকে তো আমি পুরো টিন দেখতে পাবো, কোনো কিছু নেই। অদ্ভুত বিষয়। সন্ধ্যেবেলায় ওই সময়টা মানে খাওয়া দাওয়া আমরা করেছি 4:30, তারপরে আমরা আলোচনা করতে বসেছি কার সাথে কি হয়েছে। সৌমিক তখন বলছে যে হ্যাঁ, এবার সৌমিক শুরু করেছে যে জানো তোমাদের এই বাড়িটাতে কিছু একটা আছে, আমরা সবাই ফিল করছি। ইনফ্যাক্ট সৌমেন তো দেখেছে
যে সুতো লাগানো, বাথরুম অব্দি একটা লাল মাদুলি সুতো লাগানো আছে। তো আমি বলছি যে কি হয়েছে, বলছে যে এক একজন এক একটা বললো যে এইরকম আওয়াজ শুনেছে, ওই রকম আওয়াজ শুনেছে, যা যা বললাম। এইবার তারপরে যেটা হলো, আমরা আবার কাজ করা শুরু করে দিই, 6টা বেজে গেছে, কাজ করা শুরু করে দিই। কিন্তু সবার কিন্তু আলোচনার পরে গা আরো বেশি ভারী হয়ে গেল, মানে আরো ভয়টা আরো বেশি বেড়ে গেল। জিনিসটাকে নিয়ে আলোচনা করা হয়েছে, মনের মধ্যে আরো ঢুকে গেছে। এইবার সেই মোমেন্টে হুট করে একটা কুকুর এত বিশ্রী ভাবে কেঁদে ওঠে, আর কুকুরের কান্না ভালো না, কুকুর তখনই কাঁদে যখন সে ভয় পায়। এইবার তারপরে আমরা সবাই মিলে বললাম কি যে আমরা তো সবাই একসাথেই আছি, কোথাও তো কেউ একা যাচ্ছি না, তাহলে প্রবলেম কিসের। তারপর আমি ভূতের মেকআপ করে উপরে যাচ্ছি, ওরা আমাকে বলছে যে ভূত তো আছেই এখানে, এটা কনফার্ম, কিন্তু তোমার মুখ দেখে আরো বেশি ভয় লাগছে। এইবার তারপরে আমি যখন সিনটা, আমি যে ভিডিওটা দেখলাম ওটা, ওই সিনটা, হ্যাঁ 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 ওই সিনটা, তখন একটা কিন্তু বেজে গেছে, পৌষ সংক্রান্তি পড়ে গেল, যেটা হলো ওদেরই দিন। তারপরে আমি বললাম যে তাহলে তোরা বস, আমি শাড়িটা চেঞ্জ করে আসি। তো তখন হুট করে আমাকে সৌমিক বললো এখন তুমি বেরিও না, 5 মিনিট পর বেরাও, চলার আওয়াজ হচ্ছে। তখন চলছে আওয়াজটা, চলছে। আর পৌষ সংক্রান্তিতে তো আরো বেশি, মানে তাণ্ডব আরো চলছে, আরো বেশি চলছে, যেটা আমরা আগের দিনও এতটা বাড়াবাড়ি হয়নি, যেটা পৌষ সংক্রান্তির দিন 12টার পর থেকে শুরু হয়ে গিয়েছিল বাড়াবাড়িটা। এবার তখন আমরা কি করলাম, হনুমান চালিসাটা চালিয়ে দিলাম। ওটার উপর তো না খুব পাওয়ার আছে, মানে ভয় লাগলে ওটা যদি চালানো হয় আশেপাশে থাকে না, তো আমরা চালিয়ে দিলাম। চালিয়ে দেওয়ার পরে মুখে পাঠ করা যায় তাহলে আরো ভালো। আমার পুরোপুরি মুখস্থ নেই, হাফ মুখস্থ। এইবার তারপরে গেট খুলে আমরা বেরালাম, তখন বললো যে সবাই একসাথেই বেরোই, গেটটা লক করে আবার একসাথে আসবো। সিঁড়ি থেকে যখন বেরোচ্ছি সেই সময় সাউন্ড হয়, যেই ঘরটা ওই মানে একদম দোকানের ওই সাইডে যে ঘরটা, ফার্স্ট ঘরটা, ওই ঘরটায় ভেতর থেকে কেউ এইভাবে দরজা ধাক্কাচ্ছে। আমরা না সবাই যে যার মুখের দিকে এরকম ভাবে তাকাই, হ্যাঁ মানে প্রচন্ড জোরে সাউন্ড, মানে আমি যদি একটা দরজা এরকম ভাবে ধাক্কাই ঠিক যেরকম সাউন্ডটা হয়, আর খুব জোরে জোরে ধাক্কাচ্ছি, আস্তে নয় জোরে জোরে। সবাই সবার মুখের দিকে তাকালাম, হনুমান চালিসার স্পিডটা আরো বাড়িয়ে দিলাম। এইবার আমি চেঞ্জ করছি, এইবার সাদা শাড়িটা পরে এলাম, মুখ তো ভূতের মতন করে রেখে দিয়েছি আগে থেকে, দাঁত ফাত কালো টালো করে লাগছে ওরকম ভয়ঙ্কর। এইবার আমি নিজের মুখ নিজে দেখতে পাচ্ছিলাম না, আমার ভয় লাগছিল, সত্যি তাই। এইবার আসল জিনিস, এতক্ষণও যেটা হয়নি এটা এইবার হবে। উপরে যাই সবাই মিলে, উপরে যাওয়ার পরে সৌমেনের শর্টসটা যখন করা হচ্ছে, ঘর দর সব অন্ধকার করে দেওয়া হয়েছে। এবার দাদা ক্যামেরা করছিল, সৌমেন এরকম একটা সিন ছিল যে সৌমেন গেট থেকে বেরালো, বেরিয়ে আমি পিছনটা এরকম ভাবে ঘুরেছিলাম, ওর সিঙ্গেল টেকটা আগে নেওয়া হচ্ছিল, আমি দাঁড়িয়ে রয়েছি সিঁড়ির লাইক এখানটা হলো সিঁড়ি থেকে উঠলাম, উঠে ব্যালকানি, এই জায়গাটায় যেই ঘরটায় আমাদের শোয়া হয়েছে, মানে পুজোটা যা দেওয়া হয়েছে, ওই ঘরটায় এখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি পিছন ঘুরে। ও বেরিয়ে দেখেছে আমাকে এরকম একটা সিনে, আর যখন পিছনটা ঘুরে আছি ওর তো তখন সিঙ্গেল টেক যাচ্ছে, আমার তখন সিন নেই, আমি দাঁড়িয়ে রয়েছি। আমি না স্পষ্ট দেখেছি, শুধু আমি নয় এটা সবাই দেখেছে, মানে যারা যারা ওই সাইডে ছিল তারা সবাই দেখেছে। প্রথমে আমরা যেটা দেখেছি এটা মা নোটিস করেনি, কারণ মা তো আমার দিকেই তাকিয়ে রয়েছে, উল্টো দিকে, আমরা যারা এইদিকে তাকিয়ে রয়েছে ওটা দেখতে পেয়েছে। ঠিক এই যে পিলার, সিঁড়িঘর, এই যে পিলার, এখানে বারান্দায়, এই জায়গাটায় ওরা দাঁড়িয়ে রয়েছে, বারান্দাটার সামনে, হ্যাঁ বারান্দার এখানটায় ওরা দাঁড়িয়ে রয়েছে, আর এই সাইডে আমি পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছি। আমার কিন্তু ওই ঘরটার দিকে, আমার মুখটা কিন্তু এই সাইডে, মানে আমার মুখটা হলো এই সিঁড়িঘরের দিকে, হ্যাঁ, আর ওরা তাকিয়ে রয়েছে ওই দিকে। তো এই সাইডে যারা আমরা রয়েছে, আমরা তো এই সাইডের ঘটনা দেখতে পাচ্ছি। এই যে পিলারের এখান থেকে একটা কালো ছায়া, ঘাটটা এরকম বেঁকা, ঠিক এইভাবে তাকাচ্ছে, হ্যাঁ, আবার ঢুকে যাচ্ছে, আবার এরকম ভাবে তাকাচ্ছে, আবার ঢুকে যাচ্ছে, কখনো কখনো বসে। এটা তোমরা দেখতে পাচ্ছ? আমি স্পষ্ট চোখে দেখেছি, নিজের ওই কালো ছায়াটা ওদের থেকে কত দূরে? একদম কাছে, ক্লোজ। লাইক এখানে মা কালো ছায়াটা কাদের দেখছে? তোমাদের দিকে দেখছিল নাকি ওদেরকে দেখছিল? আমাকে, কারণ রজনীগন্ধার মালাটা আমি পরেছিলাম, আর তখন তুমি ওরকম মেকআপেও রয়েছে অলরেডি। ওই রকম মেকআপ, সাদা শাড়ি, চুল খোলা, গায়ে পারফিউম, এই সমস্ত, আর তার উপরে সেজেছি ওনার মতন। শুনে বেশ ভয় লাগলো আমার এটা। আমি স্পষ্ট দেখছি চোখের সামনে ও এইরকম ভাবে তাকাচ্ছে। এইবার
রজনীগন্ধার মালা এটা একটা অনেক বড় একটা কাহিনী, ঠিক আছে? রজনীগন্ধার মালা মিনিমাম 2 দিনের মধ্যে তো কিন্তু ওই হলুদ একটা চ্যাটচ্যাটে ভাব চলে আসে। যখন আমরা সিনটা করি, সৌমেন ঘরে ঢুকলো, ঘরে ঢুকে রজনীগন্ধার মালাটা যখন বের করার পর এতটাই টাটকা মনে হচ্ছে সবে কিনে আনা হলো। 10 তারিখের আগে রজনীগন্ধার মালাটা কেনা হয়েছিল, 12 তারিখে সকাল থেকে কিন্তু ওটা ফ্রিজে ঢোকানো হয়নি বা জল লাগেনি, কিচ্ছু লাগেনি, ওটা নর্মাল, আর প্লাস্টিকে বাঁধা রয়েছে। 12 তারিখ হয়ে গেল, 13 তারিখ চলে গেল, 13 তারিখের পরে 14 তারিখে, এটা হলো 14 তারিখের রাতে, মানে হনুমান চালিসা কিন্তু তখনও চলছে, হনুমান চালিসা চলছে, এটা ওরই ভিডিওর জন্য তখন ওরই ভিডিওর জন্য হচ্ছে আমাদের কাজ রাতের। এটা করতেই হবে, কারণ যেহেতু পুরো কাজটা হয়েছে, কথা দেওয়া হয়ে গেছে তাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি পিছন ঘুরে দাঁড়িয়ে আছি, আমি দেখছি ও আমার দিকে এইভাবে তাকে ওরকম করছে, গাটা হুট করে আমার ভারী হয়ে গেল অতিরিক্ত, আর আমি শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছিল। এবার আমাকে অ্যাকশন আমার দিক দিয়ে বলেছে, এবার আমি ঘুরলাম, পিছন থেকে সামনে ঘুরলাম, সামনে ঘুরে এরকম ভাবে তাকালাম। এবার আমি এক্সপ্রেশন জানি, যা যা ওরা করে সেগুলো আমি জানি, 6 বছর ধরে তো আছি, ফলো করা হয় মনে হয়। আমি সব এক্সপ্রেশন ফলো করি, ছোট থেকে হিরোইন হওয়ার শখ ছিল তো। তোমার অ্যাক্টিং এর প্রতি একটা ভালোবাসা আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, যার কারণে সব এক্সপ্রেশন ফলো করি। এবার আমি অ্যাক্টিং করছি, সৌমেন আমার কাছে এসে মালাটা যখন আমাকে পরাবে, ও দেখছে ওরকম সেম জিনিস যেটা আমি দেখলাম, বেরোচ্ছে ঢুকছে, ওকে, ওই জিনিসটাও দেখছে। এবার ও বলছে প্রীতি বলে পড়িয়ে বলছে, আমি না আর পাচ্ছি না, আমার খুব প্রবলেম হচ্ছে বলে, তখন দাদা কাট করেছে, কি হয়েছে বলে, শ্রমিক বলছে দেখো বেশি কিছু এখানে দাঁড়িয়ে আলোচনা করো না, যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে ডিরেক্ট ঘরে চলো। এইবার সেই মোমেন্টে একটা কালো ছায়া এরকম ভাবে সরে গেল সিঁড়ির ওখানে, মানে কোল্যাপসিবল গেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই গেট এরকম লক করার সিস্টেম আছে, ওই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু এতক্ষণ ঘটনাটা ঘটছিল। এইবার মা ফিল করলো কেউ যেন সরে গেল তাড়াতাড়ি, তো মা মানে সাথে সাথে এরকম ভাবে ঘুরেছে, দেখলো কিছু একটা কালো কিছু খুব স্পিডে সরে গেল, দেখেই না মা সাথে সাথে এরকম সামনে দিয়ে ঘুরেছে, সামনে দিয়ে ঘুরে আমার চুল তো খোলা, আমার চুলের মধ্যে একটা গিট বেঁধে দিল যাতে আমি সেফ থাকি। এবার আমি আর মা খাটে শুয়েছি, আর নিচে সব ছেলেগুলো শুয়ে পড়েছে। এবার প্রথমে যেটা হলো, আমি স্পষ্ট দেখলাম এইভাবে যাচ্ছে, কেউ যদি এইভাবে যায় মানে সাইড, এইভাবে স্মুথ বেরিয়ে গেল, বেশ চওড়া, মানে এমন না যে রোগা, আমার থেকে একটু চওড়া, হাইটটা খুব জোর হলে আমার থেকে এতটা লম্বা হবে, আর পুরো একটা কালো ছায়া অবয়ব, মানে এরকম ঘাটটা বেঁকা, এইভাবে যাচ্ছে সোজা স্মুথ বেরিয়ে গেল ব্যালকনি দিয়ে স্মুথ বেরিয়ে গেল। আমরা কাচের কাজ ছিল ওখান থেকে দেখছি, আর আমরা ব্যালকনি লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, ঘরের ভেতরে লাইটটা অফ করেছিলাম, বাইরেটা জ্বালিয়ে রেখেছিলাম যাতে দেখতে পাই। তার কিছুক্ষণ পর দেখলাম ওই যে ওই জানলাটার ওখানে, মানে সিঁড়ির পাশেই যে জানলাটা ওই ঘরের, ওই জানলাটার ওখানে এইভাবে মানে এইভাবে সাউন্ডটা করলো। এটা দেখে মা আমাকে সাথে সাথে, এটা আমরা সবাই দেখেছি, আর নিচে ছেলেগুলো দাঁড়িয়ে আছে এরকম করছে। দাদা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, ও টের পায়নি, ও ঘুমিয়ে পড়েছে। আবার হনুমান চালিসা অন করে দেওয়া হলো, মা আমার মাথার মধ্যে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে বলছে ঘুমো ঘুমো ঘুমো, ওটা চলছে ওটার মতো, আর দরজার মধ্যে বারান্দায় জিনিসগুলো হচ্ছে ওটার মতো, এরকম ভাবে কোন রকমে আমরা ঘুমিয়ে পড়েছি। কারণ আমাদের ঘুমিয়ে পড়াটা স্বাভাবিক, জানলাটা দিয়ে দেখতে পাচ্ছি, আর ঘুমিয়ে পড়াটা স্বাভাবিক, কারণ আমরা না সকাল থেকে কাজ করছি, একটু রেস্ট পাইনি। ঘুম থেকে উঠলাম, যে যার মতো উঠে বলছি যে আজকে আমরা রাত্রে 8টা-9টা অবধি থেকে তারপর যাবো। যা ঘটনা ঘটছে সবই তো 12টার পর ঘটছে, 12টার আগে তো কিছু হবে না। এই ভেবে আমরা ব্রেকফাস্ট করার আগে উপরে একটা জলের বোতল ছিল, যেই বোতল থেকে আমরা কিন্তু অলরেডি জল খেয়েছি সবাই, নিচে গিয়ে ব্রেকফাস্ট করলাম। উপরে উঠে ওই বোতল থেকে যখন দুর্গেশ নামে ছেলেটা জলটা খাচ্ছে, মানে জলটা জাস্ট এটা করছে, পুরো টাটকা আষ্টে গন্ধ মাছের। কিন্তু অদ্ভুত বিষয়, আমরা মাছ খাইনি, আমরা এই কয়েকটা দিন, মানে এই 12 তারিখ থেকে শুরু করে এই 14 তারিখে সকালবেলা অবধি আমরা মাছ মাংস এই দুটো ছুঁইনি, শুধু ডিম খেয়েছি বা মানে পনির। বাইরে থাকলে মানে অত রান্না বান্না করাটাও একটা রিচ খেলে তো আমরা তো কাজও ভালো হবে না, হ্যাঁ রিচ খেলে সেই সব রাত জেগে কাজ করবো, ওই জন্য আমরা হালকা পাতলার মধ্যে খাবার খেয়েছি।
তো এবার অদ্ভুত বিষয়, পুরো আষ্টে মাছ, মানে বাজারে একটা মাছের কাটা মাছের সামনে গিয়ে দাঁড়ালে যেরকম গন্ধ বেরোয়, স্পষ্ট ওই গন্ধ। আর তারপরে যেটা হয়, ওই যে আমাদেরকে মালাটা কিনে দিয়েছিল, সুদীপ্ত বলে একটা ছেলে আছে, ও আমাদেরকে ভিডিও কল করেছে। তখন সৌমেন বলেছে ওকে যে কি ব্যাপার, তোমার মালাটার কি অবস্থা? বলে মালা তো কখন শুকিয়ে গেছে, পরের দিনই শুকিয়ে গেছে, 12 তারিখে কাজ করে এলাম, কাজ করেই শুকিয়ে গেছে। আর আমাদের মালা সেই সময় সুদীপ্তকে দেখানো হচ্ছে, প্যাকেট পড়ে রয়েছে এখানে, প্যাকেটটা খুলে মালাটা বার করেছে, পুরো টাটকা। তখন 14 তারিখে সকালবেলা, মিনিমাম সময় হবে 10:30 11টা, তখনও মালা টাটকা আর ওই সেম গন্ধ। আবার তো বলছে যে এটা তো অদ্ভুত বিষয়, এতদিন তো থাকে না। এবার বলে ও ফোন রেখে দিল। এইবার তারপরে আমরা, মা বললো যে দেখ সবকিছু হয়তো মালার সাথেই জড়িত আছে, এটাও হতে পারে, মালাটা পুড়িয়ে দে। তো মালাটা আমরা পোড়াচ্ছি, সর্বপ্রথম আমরা মালাটা গিয়ে পোড়াতে গেছি। মালা পোড়াতে গিয়ে আমরা মানে কেরোসিন, গাড়ির পেট্রোল, প্লাস্টিক, কাগজ, কাঠ, মানে যাবতীয় যা যা জিনিসপত্র লাগে, পোড়ানো যাবতীয় জিনিসপত্র সব পোড়াচ্ছি। তুমি আমার সব থেকে অদ্ভুত বিষয় লাগছে, সুতো তো আগুনে পুড়ে যায়, কেটে যাবে তো, মালা তো পুড়ছে না, মানে পোড়া বলতে মালা গুটিয়ে যাবে, শুকিয়ে যাবে, কিচ্ছু হচ্ছে না মালার। মালা উল্টে যেন টাটকা হয়ে উঠছে, আরো টাটকা হয়ে উঠছে, মালা যেন আরো বেশি সতেজ হয়ে উঠছে। গোলাপ ফুলের পাপড়ি তো ঝরে পড়ে, মানে ওটা না মানে গুটিয়ে গেলেও ঝরে তো পড়বে, একটা পাপড়িও ঝরে পড়েনি, সুতো একটুও কাটিনি, মালা রয়ে গেছে। প্লাস্টিক পুড়ে যাচ্ছে, বোতল টোতল যা যা যাবতীয় জিনিসপত্র দেওয়া ছিল ওগুলো সব পুড়ে যাচ্ছে, ওইগুলো কালি কালি হয়ে গেছে, কিন্তু মালার রং একই রয়ে গেছে, মালার কোনো একটুও কিচ্ছু হয়নি। আর নেগেটিভ এনার্জি, মালা টালা, মানে ফুল টুল, সুন্দর গন্ধ, এইসবে মালাটা কি করলে? ওভাবে রইলো, তখন ওইভাবে আপাতত রইলো। তারপর বললো যে, আমার দাদাই বললো যে, যেহেতু ও ডিরেক্ট করছিল, বললো যে এইসবের পিছনে বেশি ধ্যান দিয়ে লাভ নেই, আমরা কি কাজটা করি। লেট হয়ে গেছিল, অলরেডি 12:30 বেজে গেছে। সেই সময় একটা ভাড়াটে, যে আমাদের বাড়িতে ভাড়া এসেছিল অনেক আগে, বছর বয়স ওইরকম সময় আমাদের বাড়িতে আসে, তো সেই ভাড়াটা এসে বলছে যে শুট দেখবো বলে উপরে উঠেছে। উপরে উঠে বলছে ক্যামেরাম্যান সৌমিক, মানে সৌমিক আর দুর্গেশ, এদের তিনজনকে বলছে কতদিন, কতদিন, বলছে যে এই তো আজকে চলে যাবো। তোমরা ভাড়া আসোনি? বলছে না, কাজে এসেছি, আজকেই চলে যাবো, আজকেই লাস্ট। বললো জানো ওই রুমটাতে গলায় দড়ি দিয়ে মারা গেছে। কোন রুমটাতে? যেই রুমটাতে ফাঁকা ছিল, যে রুমটা তোমরা পুজো দাওনি আর কি, যে রুমটা ফাঁকা ছিল, পুজো দেওয়া হয়নি, ওই রুমটাতে গলায় দড়ি দিয়ে মারা গেছে। যে কি, মানে স্বাভাবিক কেউ যদি হুট করে এসে বলে গলায় দড়ি দিয়ে মারা গেছে, আমরা যতই জানি এখানে অদ্ভুত ঘটছে, সবার ভয় লাগবে। যে ওই উপরের দুটো ঘরটাতে 5 বছর আগে একজন ভাড়া ছিল, একটা ফ্যামিলি ছিল যার মেয়ে একটা রুমে থাকতো, ওই ঘরটাতে, যে ঘরটাতে গলায় দড়ি দেওয়া হয়েছে ওই ঘরটাতে, আর এই সাইডে মা বাবা। ফ্যামিলি তার মেয়েকে দিয়ে প্রস্টিটিউটের কাজ করাতো। কোনো এক সময় মেয়েটার এরকম চিন্তা হয় যে আমি আর এটা করব না, ফ্যামিলির সাথে ঝামেলাঝাটি হয়ে মেয়েটা গলায় দড়ি দেয়। এটা তোমার বাড়ির লোকজন জানতো না? বাবা এই কারণেই আমাকে বারণ করেছিল যেতে, কিন্তু ক্লিয়ার করে বলেনি, যেহেতু মা যাচ্ছে, বাবার একটা ভরসা আছে, মা আছে, একটা ছিল। হ্যাঁ, আর আরেকটা বিষয় কি, আমরা কি করে জানবো যে তার আত্মা এতদিন থাকবে? অনেকেই তো মরে যায় তো অনেকেই, কিন্তু আত্মা তো ঘোরাফেরা করে না, এবার আমরা কি করে জানবো এটা? তো এটা তারই সেই প্রেতাত্মা, হ্যাঁ, যে তোমাদেরকে এতগুলো দিন ধরে ডিস্টার্ব করে, এখনো ডিস্টার্ব করছে, এখনো শেষ হয়নি, এখনো করছে। কিরকম এখনো করছে, মানে এই ওনার বলার পরে, এখন না, মানে ওই বাড়িতে থাকাকালীন। এইবার লোকটা কি করলো, আমাদেরকে এই কথাগুলো বলার পরে ও চলে গেছে। ওই 3টে ছেলে এসে আমাদেরকে বলতে এসছে, ক্যামেরাম্যান, ওরা ভেবেছে আমরা না বলে কই এনেছি। আমাকে এসে জিজ্ঞাসা করছে যে প্রীতি এরকম ব্যাপার হয়েছে, মানে সোশ্যাল মিডিয়া আমাকে প্রীতি নেমেছে না, প্রীতি এইগুলো হয়েছে, তোমরা তো বলোনি আমাদেরকে। তাই আমি বললাম যে আসলে আমি জানতাম না, মানে এত কিছু জানতাম না, যার কারণে, আর আমরা তো যেহেতু সবাই একসাথে আছি,
তোমরা ভয় দেখো আমরা সবাই এখানে ভয় আর পেয়েছি। এইগুলোর জন্য একটা কাজ বন্ধ রাখবো, বা হ্যাঁ। এইগুলোর জন্য একটা কাজ থেকে সরে যাবো, তাহলে হ্যাঁ। সেটা তো একদম কুসংস্কারাচ্ছন্ন বলতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ যে একটা কোথাও কেউ একটা কিছু একটা মারা কথা গেছে, তার জন্য আমি আর ওখানে যাচ্ছি না, ভয় পাচ্ছি, হ্যাঁ, ভূতের হ্যাঁ। ভয় পাচ্ছি। আগেকার যুগের হ্যাঁ ব্যাপার হ্যাঁ, হয়ে বোকা যাবে। বোকা ব্যাপার সেটা। এবার তো আমি বললাম যে দেখো এই ব্যাপারটা আমরাও জানতাম না, যার কারণে আমি বলিনি, জানলে তো নিশ্চয়ই বলবো। আর তাছাড়া আমাদের তো কারোর কোনো ক্ষতি হয়নি। এইবার আমরা কি করলাম, ভাড়াটাকে কল করলাম, কল করে বললাম যে তোমরা ঘরের দরজার মাথায় এত কিছু লাগিয়ে রেখেছো কেন, কি ব্যাপার? তো তখন বলছে যে দেখো 5 বছর আগে যখন মেয়েটা মারা গিয়েছিল, তারপরে ওই ভাড়াটার তো তোমাদের ঘর ছেড়ে দেয়, আমার দাদুও গিয়ে পুজো দিয়ে আসে, কিন্তু ব্যাপারটা হলো ওই ঘরে ওরা তারপরেও শুনেছে এই যে একটা কালো অবয়ব যে ঘাটটা বেঁকিয়ে সিঁড়ি থেকে চলাফেরা করে। ঘাটটা বেঁকা এই কারণে, কারণ দড়ি দিয়েছিল। হ্যাঁ, এবার চলাফেরা করে, তারপরে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে, কখনো কখনো গুংরায়, কান্নাকাটি করে, চেঁচামেচি করে, তারপর অতৃপ্ত প্রচন্ড। হ্যাঁ ছোটাছুটি এইসব কন্টিনিউ করে, সাউন্ড ফাউন্ড পাই, আর এটা পাড়ার সবাই জানে। এই জন্যই প্রত্যেকে জিজ্ঞাসা করছিল যে কি ব্যাপার, কি হয়েছে। প্রথম মহিলাটা এই জন্যই জিজ্ঞাসা করেছিল যে হচ্ছে কি রে, কি হয়েছে বল। কিছু হয়নি কি হয়েছে বল বল বল, এরকম। তো তারপরে আমরা জানার পরে আমাদের তারপরও কিছুটা সিন বাকি ছিল, যার কারণে আমাকে উপরে যেতে হয়েছিল, সবাই মিলে গেছি। এরকম একটা সিন ছিল আমাদের স্টোরিতে যে আত্মাটা, প্রথমে আমি ঢুকবো যেই ঘরটায় পুজো দেওয়া হয়েছিল, আর আমি ঢোকার পরেই ও আমারই রূপ নিয়ে যেই ঘরটায় মেয়েটা মারা গিয়েছিল সেই ঘরটায় ঢুকলাম। এবার সেই সময় না আমার আনফরচুনেটলি ওই মালার পোড়া ওই জিনিসগুলোতে মালার মধ্যে পাটা লেগে যায়। আচ্ছা, পাটা লেগে যায় ভুলবশত। তো তারপরে আমি ওখানে যাই, গেটটা খোলা হলো আবার। ওই ঘরটা থেকে মালা পরানোর সময় একটা গন্ধ পেয়েছিলাম আমরা, একটা উটকো একটা গন্ধ পেয়েছিলাম, যেটা পাওয়ার কথা না, সেই গন্ধটা ওই ঘর থেকেও বেরোচ্ছে। গেটটা খোলার পর ওই ঘরটা থেকেও বেরোচ্ছে, কিন্তু হ্যাঁ এটাও হতে পারে যে হয়তো ওই গন্ধটা গেট খোলার পর ওটাই ঢুকে গেছে, জানি না ওটার কি রিজন, কিন্তু ওই ঘরটা থেকে বেরোচ্ছিল। তারপরে আমরা গেটটা লক করে দিলাম। এবার সিন কমপ্লিট হয়ে গেছে, আমরা যে ঘরটায় পুজো দেওয়া হয়েছে সেই ঘরটায় গিয়ে যখন বসেছি, তখন মিনিমাম 3:30 থেকে 4:45 এরকম বাজে, দুপুরবেলা, বিকেল হবে এরকম সময়। আমরা বসে বসে গল্প করছি যে ভালোই ভালো কাজটা কমপ্লিট হয়ে গেল, আমরা একটু আড্ডা মেরে নেবো 7-8 অব্দি, তারপর তো যে যার মতন কাজে বিজি হয়ে যাবে। এই কথা আলোচনা করতে করতে, হ্যাঁ মানছি একটা ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে যদি কোনো একটা লরি বা কিছু যাতায়াত করলে তবে দরজা কাঁপে, কিন্তু অদ্ভুত বিষয় আমাদের দরজা প্রত্যেকবারে, ইনফ্যাক্ট সেই দিন কেউ যখন আলোচনা করছি সেই সময় ভেতর থেকে কেউ যদি দরজাটাকে এরকম বাইরে দিয়ে ধাক্কায়, যেরকম সাউন্ডটা হচ্ছে, দরজা কাঁপছে, লিটারালি থর করে দরজা কাঁপছে, আর খুব তীব্র। আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা সাউন্ড পেলাম যে দরজা কাঁপছে, এরকম ভাবে বেরিয়ে দেখি কি দরজা ভেতর থেকে কেউ এরকম ভাবে ধাক্কাচ্ছে। চিকু বলে যে ছেলেটা ছিল, সাথে সাথে আমাকে ঘরে ঢুকিয়ে দরজাটা লক করে দিল। দাদা বলছে যে ঘরটা যে তুই লক করলি, আরো তো ভয় পাবো আমরা, আমি তো বেরোতেই পারবো না, এক্ষুনি সবাই মিলে বেরাবো বলে আমরা সাথে সাথে ব্যাগ ট্যাগ সব লাগেজ টাগেজ সব নিয়ে নিচে চলে এলাম। আর তো মাথা গরম হয়ে গেছে যে কে কি করবে দেখে নেবো, ভয় পেলেও মাথা একটা গরম হবে, কারণ আমাদের দায়িত্ব, ওদের সবাইকে আমরা নিয়ে এসেছি, সেফটি ভাবে বাড়ি পৌঁছাতে হবে। তো তাড়াহুড়ো করে আমরা সবাই সব জিনিসপত্র নিয়ে নিচে গেলাম। নিচে যাওয়ার পর উপরে পুরোটা কিন্তু অন্ধকার তখন, আর শীতে তখন তো জানুয়ারির দিকে তো ভালো ঠান্ডা ছিল, ওই সময়টা ভালোই ঠান্ডা ছিল। নিচে সব নিয়ে চলে এসেছি, যখন আলো ছিল, অন্ধকারের হওয়ার আগে যে একটা আলো থাকে, জাস্ট সান ডাউন হচ্ছে সেই মোমেন্টের যে আলোটা, ওই সময় ঘর উপর তলাটা যা লুকস আসছে, একটা অদ্ভুত ভয়ের ব্যাপার, অদ্ভুত, আমরা কিছু দেখতে পাচ্ছি না চোখে, কিন্তু আমরা যেতে ভয় পাচ্ছি, উপরে উঠতে ভয় পাচ্ছি। আমরা নিচে চলে এলাম, কয়েকটা লাগেজ নিয়ে নিচে এলাম। আসার পরে ওরা আমাকে বলছে কি যে চলো না সবাই একসাথে যাই, আমরা উঠতে পারছি না উপরে। কেন, কি হয়েছে? না খুব বাজেভাবে ভয়ঙ্কর একটা দৃশ্য লাগছে, মনে হচ্ছে উপরে কিছু একটা হচ্ছে। আর একটা ঘরের একটা ভিউ আসে না, ঘরের ভিউটাও মনে হচ্ছে খেয়ে ফেলবে, এরকম এতটাই ভয়ানক লাগছে মনে হচ্ছে খেয়ে ফেলবে। তো তারপর আমরা সবাই মিলে যাই। এবার
আমাদের ওপরে গিয়ে ঠান্ডার সময় সবাই ঘেমে গেছে, কিন্তু সবাই ঘেমে গেছে। ওই পৌষ সংক্রান্তির দিন শুরু থেকে আমরা ঘামছি। এবার তাড়াহুড়ো করে নিচে নিয়ে চলে এলাম সবকিছু, টোটো বুক করলাম, টোটো আসছে, উপরে তাণ্ডব শুরু, মানে ওই গুংরানো সাউন্ড। তারপর একটা সাউন্ড পেলাম, মানে সাংঘাতিক জোরে চেঁচালো কেউ, মানে খুব খুব যন্ত্রণা পেলে যদি কেউ প্রচন্ড চেঁচায় ওইরকম একটা, একবারই চেঁচিয়েছে কিন্তু খুব খুব ফুল সাউন্ডে, তীব্র সাউন্ডে চেঁচামেচি হলো। তো দাদা তখন বললো যে আমরা আবার উপরে যাব। উপরে গিয়ে মালাটা যে রয়েছে, মালাটা আমি পড়েছি, সৌমেন পড়েছে, আমাদের যদি কোনো ক্ষতি হয় মালাটা নিচে থাকে। আমরা উপরে গেছি সবাই একসাথে। যখন আমরা উপরে ঢুকছি, উপরে সিঁড়ি থেকে ঢুকছি, স্পষ্ট দেখলাম মানে তখন হালকা মানে ডার্ক হয়ে গেছে, কেউ ধরো সরে গেল এরকম ভাবে দরজার মধ্যে, দরজা কিন্তু বন্ধ, কেউ এরকম ভাবে সরে গেল। মালাটা নিচ্ছি, যেই ঘরটায় মারা গেছে সেই ঘরটায় কাচের মধ্যে এরকম একটা মানে হাতের ছাপ ছিল। আচ্ছা, যেটা এরকম ভাবে সরে গেল, মানে হাতের ছাপটা ধরো এরকম রয়েছে, এইভাবে সরে গেল। কেউ হাত রেখেছিল, কেউ হাত রেখেছিল, যেটা গুটগুটে কালো, হাতটা এরকম ভাবে সরে গেল। নিচে নেমে সবকটা ছেলে ওই মালাটার মধ্যে ওই টিউবওয়েলের পাশে ওই জায়গাটাতে টয়লেট করেছে সব ছেলেরা, যদি এটাতে ঠিক হয়ে যায়, কোনো প্রবলেম না হয়। তো সব ছেলে টয়লেট করেছে, করে আমরা টোটো এসছে, ওখান থেকে বেরোচ্ছি যখন, তার আগে যখন টোটো আসছে না, আমাদের তো ঘরে থাকতে ভয় লাগছে খুব পরিমাণে। তো মা বললো চল চা খেয়ে আসি সবাই মিলে। চা খাওয়ার সময় যখন বেরোচ্ছি, কিছু একটা মনে হলো, আমি না পিছন ঘুরে এরকম ভাবে তাকালাম ঘরটার দিকে, গুটগুটে অন্ধকার ঘর, আর ঘরের মধ্যে না উপরে গাঢ় ধোয়া, এরকম ভাবে মানে এই ধরো সামনে ছিল, সামনে থেকে এরকম ভাবে পিছিয়ে গেল, মানে ওই যে গেটটার মধ্যে যেন এরকম ভাবে আস্তে করে ঢুকে গেল। দেখে আমি সাথে সাথে মাথাটা ঘুরিয়ে নিয়েছি। দ্যাট হাউস ইজ হন্টেড রাইট নাও। ওই আমরা আর একটা কথা আমি বলি, যেটা লাস্টে গভর্নমেন্ট থেকে গেটের ওখানে একটা হলুদ কালারের বোর্ড, মানে একটা বোর্ড আছে যেটার মধ্যে, গেটের বোর্ডের মধ্যে টানানো আছে সাসপেন্স। গভর্নমেন্ট থেকে এটা লিখে দিয়ে গেছে। তুমি যদি যাও আমার সাথে ওই বাড়িটাতে, আমি দেখাতে পারবো, ডেফিনেটলি আমি দেখাতে পারবো। কিন্তু সেটা আমি যদি ভিডিও করি তাহলে প্রচুর লোক চলে যাবে ওই বাড়িটা দেখতে। ওই বাড়িটায় মানে দেখলেই বোঝা যাবে যে, আর পুরো গভর্নমেন্ট থেকে তো লিখেছে, এটা লিখে দিয়ে গেছে। অদ্ভুত বিষয়, যেটা আমরা শুরুতে ফলো করিনি, এন্ড দা ডে আমরা ওটা নোটিস করেছি। ওই বাড়িটা এখন তোমরা কি করবে তাহলে? বিক্রি করে দেব। ওকে, আমি ডেফিনেটলি ওই বাড়িটা দেখতে যাব, আমার বাড়িটা দেখতে যাওয়ার ইচ্ছে রইলো। হ্যাঁ, আমরা সবাই যাবো ওই বাড়িটা দেখতে ডেফিনেটলি। এবং এই যে ঘটনাটা আমরা শুনলাম, আমার খুবই এন্টারটেইনিং লাগলো। এবং আমি যেটা বারবার বলি যে প্রেত কথার ঘটনাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। ঘটনা আপনারা যখন শুনছেন তখন সেই ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আমরা কখনোই বলি না যে ঘটনাকে বিশ্বাস করতেই হবে বা এমন কিছু, আমাদের প্রত্যেক ঘটনার ক্ষেত্রেই তাই। এবং এই যে ঘটনাটি শুনলাম, এই ঘটনাটির মধ্যে যেমন ভয় ছিল তেমন এন্টারটেনমেন্ট ছিল, সমস্ত কিছু মিলিয়ে একটা ঘটনা। এবং আমার কিন্তু আউটস্ট্যান্ডিং লেগেছে এই ঘটনাটা। শ্যুট করতে গিয়ে বহু মানুষ, ইনফ্যাক্ট অনেক বড় বড় সেলিব্রিটিসরাও শ্যুট করতে গিয়ে অনেক জায়গায় অনেক রকম ভৌতিক জিনিসপত্র ফেস করেছেন। এবং শুট, আমি যেমন একবার আমার মনে আছে, আমার খুব অদ্ভুত একটা ফিলিং হয়েছিল, দ্যাট ওয়াজ ইন উলুবেড়িয়া। তো সেবার এরকমই 31st একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম উলুবেড়িয়াতে। তো প্রোগ্রাম করার পর আমি বেরিয়েছি, তো আমাকে ওখানেরই একটা রিসর্টে আমার বন্ধুরা থাকতে দিয়েছিল, মানে আমার যে বন্ধু ছিল সে বলছিল তুই ওখানে থেকে যাস। তো আমি যখন ওই মানে রিসর্টটাতে ঢুকেছিলাম, প্রথম থেকে ঢোকার মুহূর্ত থেকেই আই ফেল্ট আনইজি। সমস্ত লাইট রিসর্টটার বন্ধ ছিল এবং কয়েকটা লণ্ঠনের মতো আলো জ্বলছে। অত বড় রিসর্টে ওই কয়েকটা লণ্ঠনের মতো আলো যেন ওটাকে একটা ভূত বাংলো তৈরি করে দিয়েছে। আচ্ছা। আর ওখানে আমি যখন উঠছি তখন আমাকে বলছে, স্যার আপনার ওখানে কেয়ারটেকার বলছে, স্যার আপনারা রাতে বেরোবেন না, এখানে কয়েকটা কুকুর আছে, রাত্রিবেলা ওদেরকে আমরা ছেড়ে রাখি। ওই কুকুরগুলোর মধ্যে পিটবুল জাতীয় এরকম কিছু হিংস্র কুকুর আছে। আর এরকম ভুতুরে এক্সপিরিয়েন্স করতে তো আমার খুবই ভালো লাগে, তাহলে ডেফিনেটলি আমি একবার তোমার ওখানে যাব। এবং আপনাদের কেমন লাগলো প্রীতির ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনিও যদি আমাদের এই পডকাস্টে আসতে চান তাহলে 9875476704 এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠাবেন। এবং প্রীতি, তোমার এই যে শর্ট ফিল্মটা বা এই ফিল্মটা কোথায় আসছে?
এটার জন্য নতুন একটা চ্যানেল ওপেন করা হচ্ছে, এখনো পর্যন্ত? কারণ এটা তো পুরো open এডিট হয়নি। করা কমপ্লিট হয়নি। ওকে, মানে এটা তুমি একদম নতুন ভাবে কাজটা হ্যাঁ, করছো, নতুনভাবে। নিজস্ব প্রোডাকশন হিসেবে হ্যাঁ। কাজ করছো। অপেক্ষায় থাকলাম প্রীতির নতুন কাজের। এছাড়া আপনারা ওকে সোশ্যাল মিডিয়াতেও খুঁজে পেতে পারেন, হ্যাঁ। কিনা বলেই দাও একেবারে। আরজি আছে তো বলে একটা নতুন অ্যাকাউন্ট আমরা মানে ইউটিউবে চ্যানেল খোলা হয়েছে, যেটা নিউ ইয়ার পর থেকে খোলা হলো। নিউ ইয়ার থেকে স্টার্টিং হয়েছে, এটার বয়স এখন খুব মানে একদম নতুন, কি নাম বললে এটা? আরজি আছে তো। আরজি আছে তো, আচ্ছা আরজি আছে তো। আর আমি আমার সব ডিটেলস ইনস্টাগ্রামে দিয়ে দেই। ওকে, তোমার ইনস্টাগ্রামে কি নাম আছে? রিয়া গোস্বামী। রিয়া গোস্বামী। হুম। ওকে, তো ইনস্টাগ্রামে রিয়াকে ফলো করতে পারো তোমরা, শি ইজ বিউটিফুল, সো ইউ ক্যান ফলো হার, শি হ্যাজ কন্টেন্ট। এবং এই ঘটনাটাও খুব সুন্দর লাগলো আমার। আজকের মতো চললাম, আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আমার গেস্ট প্রীতি এবং ক্যামেরার উল্টো দিকে কৌশিক। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।